ফ্যামিলি। আর আমার হাজব্যান্ডের জন্য যে কেউ যায় মানে আপিল করব, কেস লড়ব, এরকম কেউ নাই। আমি আর আমার সন্তান আছি, আমার এমন কোনো গার্জিয়ান নাই যারা যায় আমার হাজব্যান্ডের জন্য লড়বে। তো যখন স্কুলটা কমপ্লিট হয় তখন তারা মানে আওয়ামী লীগ সরকার থাকার সেই সুযোগটা নিয়ে, দলগত সুযোগ নিয়ে তারা আমার হাজব্যান্ড এবং বাকি দুজনকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়, মানে হয়রানিমূলক সে কর্মের শিকার হয়েছে। স্যাররা ছয়জন ছিল এই স্কুলের শেয়ার, তারা চেয়েছিল তাদের ন্যায্য দাবিগুলো নিতে। তারা সেজন্য 3 মার্চ প্রতিভা এসপি হাই স্কুলে গিয়েছিল। প্রতিভা এসপি হাই স্কুলে যাওয়ার পর ওইখানে তারা তাদের ন্যায্য দাবি চেয়েছে, কিন্তু ওইখানে আমরা প্রতিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ওই স্যারদের নামে মিথ্যা মামলা, তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়েছে। সারা তাদের অধিকার চাইতে গিয়েছিল। মালিকানা নিয়ে দ্বন্দ্ব, মিথ্যা চাঁদাবাজি মামলায় ভেদরগঞ্জে 3 শিক্ষক কারাগারে, নেপথ্যে স্থানীয় যুবলীগ নেতা নাইমুল। আশিকুর রহমান হৃদয়ের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার ডেস্ক রিপোর্ট। কোচিং সেন্টার থেকে গড়ে উঠেছিল একটি বেসরকারি স্কুল। স্কুল প্রতিষ্ঠাকালীন সময় প্রতিষ্ঠানটির মালিক ছিলেন আওয়ামী যুবলীগ নেতা নাইমুল হাসান সহ 6 জন ব্যক্তি। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নাইমুল হাসান 2021 সালে শাহ আলম, মনোয়ার ও আনোয়ারকে জোরপূর্বক স্কুলটি থেকে বের করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে শাহ আলম, মনোয়ার ও আনোয়ার স্কুলে গেলে তাদেরকে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেয় নাইম হাসান। ওই মামলায় 3 শিক্ষক বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি এমন ঘটনা আলোচনায় এসেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রতিভা সায়েন্স প্রিপারেটরি স্কুলকে কেন্দ্র করে। স্কুলের বিভিন্ন নথিপত্র, মামলার এজাহার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাইম হাসানের ভাই শাহিনুল ইসলাম 1994 সালে প্রতিভা কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। 2006 সালে শাহিনুল ইসলাম কোচিং সেন্টারের দায়িত্ব নাইম হাসানকে বুঝিয়ে দিয়ে ইতালি চলে যান। পরবর্তীতে 2018 সালে শাহিনুল ইসলাম দেশে ফিরে এসে কোচিং সেন্টারটিকে স্কুলে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করে। স্কুলের জমি, ভবন সহ আনুষঙ্গিক খরচ মেটাতে শাহিনুল ইসলাম সহ তার ভাই নাইমুল ইসলাম, আরিফুল ইসলাম ও শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন নামে 6 জন ব্যক্তি সমান মালিকানায় স্কুলটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে বেশ ভালোভাবেই সুনামের সঙ্গে চলছিল বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি। কিন্তু 2021 সালে আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাইম হাসান দলীয় প্রভাব বিস্তার করে জোরপূর্বক শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসেন ও মনোয়ার হোসেনকে স্কুল থেকে বের করে দেয়। এরপর থেকে তারা 3 জন শত চেষ্টা করেও আর স্কুলের মালিকানা ফেরত পাননি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আত্মগোপনে চলে যান যুবলীগ নেতা নাইম হাসান। এরপর গত 3রা মার্চ ভুক্তভোগী 3 মালিক ওই স্কুলে গেলে আত্মগোপনে থাকা নাইম হাসানের মোবাইল ফোনের পরামর্শে স্কুলের সহকারী শিক্ষক স্বর্ণা আক্তার জাতীয় জরুরি সেবার নম্বরে ফোন করে জানান যে স্কুল ভাঙচুর করতে এসেছে সন্ত্রাসীরা। এই ঘটনার পরে ভেদরগঞ্জ থানা পুলিশ স্কুল থেকে ওই 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী 3 মালিককে থানায় নেওয়ার পরে যুবলীগ নেতা নাইম হাসান স্কুলের সকল শিক্ষককে সাক্ষী রেখে সহকারী শিক্ষক স্বর্ণা আক্তারকে ওই 3 মালিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বর্ণা আক্তার সহ অন্যান্যরা শিক্ষকরা চাঁদাবাজি মামলা দায়ের করতে রাজি হননি। এমন পরিস্থিতিতে নাইম হাসান স্কুলের আয়া মাকসুদা বেগমকে সহকারী শিক্ষক পরিচয় দিয়ে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসেন, মোনার হোসেন গ্রেপ্তার দেখায় পুলিশ। বর্তমানে তারা 3 জনই জেল হাজতে রয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাইম স্যার 2019-এ তারা 6 জন মিলে শেয়ারে একটা স্কুল প্রতিষ্ঠান করে, সেটা হচ্ছে প্রতিভা সায়েন্স প্রিপারেটরি স্কুল। তো স্কুলের 6 থেকে 7 মাস যাওয়ার পরে নাইম স্যার সে নিজে সব কিছু আত্মসাৎ করার জন্য সব স্যারদের সাথে ঝামেলা বেঁধে দেয়। যুবলীগের সাধারণ সম্পাদক হচ্ছে নাইম স্যার। আমাদের এখনকার যেই জেনারেশন তার যুবলীগের নেতা হয়ে তার এই চারদিকে ঘোরাঘুরি জানেন। এই প্রতিভা স্কুলটার আসল প্রতিষ্ঠাতা হচ্ছেন 6 জন, তার মধ্যে 2 জন হচ্ছে আমাদের মনোয়ার স্যার এবং শাহ আলম স্যার, আরেকজন হচ্ছেন আনোয়ার স্যার। তাহলে তারা আমাদের নাইম স্যার যা করেছেন, তিনি হচ্ছে তাদের সাথে প্রতারণা করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। তিনি চেষ্টা করেছেন যে কোনোভাবে স্কুলের মালিকানাটা তিনি একা নিয়ে নেবেন, অনেক চেষ্টা করেছেন। কিন্তু মনোয়ার স্যার, শাহ আলম স্যার, আনোয়ার স্যার তারা তাদের অধিকার ছাড়তে রাজি নন। তারা বিগত বছরগুলোতে অনেক চেষ্টা করেছেন তাদের অধিকার আদায়ের জন্য, কিন্তু তারা বারবার আইনের কাছে হার মানতে বাধ্য হয়েছে।
আমরাও শিক্ষক, এখন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে বাচ্চাদের আমরা কি শিক্ষা দিব? তো যখন উঠায় নিতে চেয়েছি তখন হচ্ছে সিস্টেমেটিক্যালি আমাকে বাদি থেকে সরাই দেওয়া হয়েছে। আমাকে সরিয়ে আয়া যে মহিলা আছে মানে আমাদের এখানে আন্টি, ওনাকে হচ্ছে বাদিতে দেওয়া হয়েছে। তারপর থেকে আমাদের যে টিচারদের যে সাক্ষীগুলো নেওয়া হয়েছে, এরপর থেকে আরও যে কী হচ্ছে এই বিষয়টা আমরা জানি না বললেই চলে। ইভেন আমরা যে সাক্ষী, আমরা যে ওইখানে যে সাক্ষী দিব, ওই সাক্ষীটা পর্যন্ত আমাদের ডাকা হয়নি, ওটা অন্য মানুষ যে ওইখানে মামলা তারাই হ্যান্ডেল করতেছে। এখন আমরা চাইনি যে স্যারদের এতগুলো ক্ষতি হোক। অন্যদিকে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির সহ অন্যান্যরা গত জুলাই আগস্ট আন্দোলনে স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ এনে শরীয়তপুর শহর থেকে নাইম হাসানকে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে নাইম হাসানকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে জুলাই আন্দোলনের হামলার অভিযোগ মামলা ছিল। নাইম হাসান গ্রেপ্তার হওয়ার পর থেকে ভুক্তভোগী 3 মালিককে বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা মাকসুদা বেগমও পলাতক রয়েছেন। এরপর থেকে মুখ খুলতে শুরু করেছেন চাঁদাবাজি মামলার সাক্ষী স্কুলের শিক্ষক নাজমিন জাহান নিপা, শাহনাজ ইসলাম, জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা। তারা জানিয়েছেন ভুক্তভোগী 3 মালিক স্কুলের শিক্ষক ছিলেন। তারা ব্যক্তিগতভাবে সৎ ও সুন্দর ব্যবহারের অধিকারী। তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় আমাদেরকে সাক্ষী করা হয়েছে। এতদিন যুবলীগ নেতা নাইম হাসানের ভয়ে মুখ খুলতে পারেনি। তিনি বাইরে থাকলে হয়তো চাকরি হারানোর ভয় দেখিয়ে আমাদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী প্রদান করাতো। দীর্ঘদিন যাবৎ স্কুলের মালিকানা হারানো, রাজনৈতিক কারণে কোণঠাসা হয়ে থাকা ভুক্তভোগী শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসেন, মোনায়ের হোসেন বর্তমানে মিথ্যা চাঁদাবাজি মামলায় কারাগারে থাকায় তাদের পরিবার নিদারুণ কষ্টে দিন পার করছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও প্রভাবশালী অঢেল টাকার মালিক নাইম হাসানের কবল থেকে ভুক্তভোগীরা কারামুক্ত হবেন কিনা সেই চিন্তা এখন পরিবারের শিশু, বৃদ্ধ ও স্থানীয় সচেতন মহলের।